আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 14 নম্বর বিষয় থেকে আলোচনা শুরু করব। দেখো, এই যে একটা উদাহরণ অঙ্ক আছে, বলা আছে ধরা যাক একজনের দেহের ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার হলে তার বিএমআই কত বের করতে বলছে। দেখো, এই বিএমআই এর পূর্ণরূপ আছে বিতে বডি, এম এ মাস, আইতে ইন্ডেক্স। তাহলে বিএমআই এর পূর্ণরূপ কি? বডি মাস ইন্ডেক্স। তোমরা কিন্তু সুন্দর করে মুখস্থ করে রাখবা, ভুল মিনিং আসতে পারে। ঠিক আছে, তাহলে সূত্র ছিল কি? উপরে 80 বসবে, নিচে এই যে উচ্চতাটা আছে উচ্চতা 2 গুণ করবা, 1.8 গুণ 1.8। তাহলে এই 1.8 গুণফল দ্বারা আশিকে ভাগ করা লাগবে 24.7 প্রায়। ঠিক আছে, দেখ আমরা পিছনে ব্যাক করি, সূত্র এই জায়গায় দেওয়া আছে। এই যে দেহের মানে কি বিএমআই নির্ণয়ের সূত্র, দেহের ওজন ভাগ দেহের উচ্চতা স্কোয়ার। দেখছো এই যে স্কোয়ার দেওয়া আছে উপরে। হ্যাঁ, তাহলে আমরা সেই সূত্র প্রয়োগ করে এটা করবো। পুরো বসবে দেহের ওজন, নিচে বসবে কি উচ্চতার স্কোয়ার, মানে কি উচ্চতার 2 বার গুণ হইব। 1.8 গুণ 1.8, মানে যে মান দেওয়া থাকবে সেই মান 2 বার গুণ আকারে লাগবা। ঠিক আছে, তারপরে এই দিনে গুণফল ভাগ করার পর যে মান আসবে সেই মান দ্বারা 80কে ভাগ করবা, ভাগ করলে 24.7 আসবে প্রায়। ঠিক আছে, তাহলে শিখলাম কি বিএমআই, বডি মাস ইন্ডেক্স। খুবই গুরুত্বপূর্ণ একটা ফুল মিনিং প্রশ্ন, এমসিকিউ আসতে পারে এবং তোমাদের যে সৃজনশীলের ভিতরে কোন নাম্বার আসতে পারে অথবা সব ক্ষিপ্ত প্রশ্ন আসলে সেগুলো আসতে পারে এই প্রশ্নটা। চিত্র 1.02 বডি মাস ইন্ডেক্স। এখানে এই যে ওজন দেওয়া আছে, কার কত ওজন এখানে দেওয়া আছে ভিতরে একটু দেখে নিবে। আবার দেখো কি বলছে, আমাদের দেহের চর্বির পরিমাণের নির্দেশক হচ্ছে বিএমআই। একটা এমসিকিউ প্রশ্ন এই জায়গায় আছে, আমাদের দেহের চর্বির পরিমাণের নির্দেশক কি? বিএমআই। ঠিক আছে, খেয়াল করবা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গায়। 1.02 চিত্রে দেখানো হয়েছে 25 হচ্ছে কি সুস্থ এবং স্বাভাবিক বিএমআই। যার ওজন 25 দেখে, যেখানে 25 আছে সেটা কি স্বাভাবিক এবং সুস্থ। এই যে দেখো, এই যে চিত্রে দেখানো হয়েছে 25 হচ্ছে কি সুস্থ এবং স্বাভাবিক বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এর কম হলে একজনকে কম ওজন এবং বেশি হলে তাকে স্থূলকায় বলে বিবেচনা করা যাবে। যদি ওজন 25 থেকে কম হয় তাহলে কম ওজন বলতে হবে, আর যদি তার থেকে বেশি হয় তাহলে কি বলতে হবে? তাকে স্থূলকায় বলা বিবেচনা করা যাবে। উল্লেখ্য, বিএমআই সুস্থতার একমাত্র কিংবা সবচেয়ে সঠিক নির্দেশক নয়, তবে বহুল ব্যবহৃত। যে বিএমআই সুস্থতার একমাত্র অবলম্বন তা ঠিক না, এটা কিন্তু বেশি ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু এটি যে একদম সবকিছু ঠিক করবে তা না, কিন্তু ব্যবহার করা হয়, ব্যবহৃত হয়ে থাকে, সেক্ষেত্রে বলছে এখানে। আমার দেখো দলগত কাজ, একটা দলগত কাজ আছে, আমরা এই সময় দলগত কাজের পরবর্তীতে আলাদা ভিডিও চলে আসবে। ঠিক আছে, আমরা এখন আলোচনা করবো শুধু। দেখো, কিন্তু তোমাদের এই যে সমস্ত দলগত কাজ দেখো, এগুলোতে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসবে না। তোমাদের প্রশ্ন এই রিডিং পড়তে হবে, বেসিক বিজ্ঞান তো বেসিক ভালোভাবে বুঝে পড়তে হবে। এগুলোর ভিতর থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসবে, এগুলো থেকে আবার বড় প্রশ্ন আসবে, বানিয়ে দিবে। ঠিক আছে, এই সময় থেকে আসার পরীক্ষা আসবে না। তারপর আমরা কাজের প্রশ্ন পর্যায়ক্রমে সমাধান করে দিব। দেখো 1.3 দৈনিক খাবার কেমন হবে। এই অধ্যায়ে পুষ্টিগত গুরুত্ব আলোচনার সময় আমরা ক্যালোরি ও কিলোক্যালোরি সম্বন্ধে ধারণা পেয়েছি। যে অধ্যায়ে আলোচনা করলাম সেখানে আমরা ক্যালোরি এবং কিলোক্যালোরি সম্বন্ধে ধারণা পেয়েছি। একজন পূর্ণবয়সের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক 2000 থেকে 2500 কিলোক্যালোরি খাবার গ্রহণ করা উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জায়গা আছে যে একজন পূর্ণবয়স্ক যারা প্রতিদিন পরিশ্রম করে তাদের দৈনিক 2000 থেকে 2500 কিলোক্যালোরি খাবার গ্রহণ করা উচিত। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জায়গা থেকে দাগে মার্ক করে রেখে দাও এবং নিজেরা ভালোভাবে শিখে নাও। ভিটামিন, খনিজ লবণ, রাফেজ কোনগুলো? যেগুলো আঁশ জাতীয় খাবার আমরা বলে থাকি। আঁশের জন্য এর সাথে শাকসবজি এবং ফল পাওয়া প্রয়োজন, কিন্তু আঁশ উপাদানটি আলাদা করে দেখানো হয়নি। এই যে রাফেজ বা আঁশ, এটা কিন্তু প্রশ্ন আসে। আমাদের আজ যে খাবারগুলো খাই এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দেখ এখানে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক খাদ্যের উপাদানের
বিভাজনটা দেওয়া আছে। এখানে দেখো এই যে প্রোটিন, শর্করা, স্নেহ বা সম্পৃক্ত, স্নেহ অসম্পৃক্ত, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাকে প্রশ্ন কিন্তু এর থেকে একটা সৃজনশীল প্রশ্ন বানাতে পারে। এই চিত্রকে পূর্ণ মানুষের দৈনিক খাদ্য উপাদানের বিভাজন যে দিচ্ছে, এটা থেকে একটা চিত্র দিয়া তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন বানিয়ে দিব, ঠিক আছে। ভালোভাবে একটু বেসিক ব্যাখ্যা ভালোভাবে বুঝে পড়তে হবে। এতে পূর্ণ মানুষের দৈনিক সুষম খাদ্য বিভাজন এটা দিচ্ছে চিত্র, সেখান থেকে প্রশ্ন করবে। এবার দেখো একক কাজ আছে, এই যে কাজ কি বলা আছে, এই কাজের প্রশ্নগুলো আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে সলভ করে দিব। এবার খাবারগুলোকে কম দাম এবং বেশি দাম হিসেবে বিভক্ত করো। তুমি একটি স্বল্পমূল্যের ও একটি অধিক মূল্যের খাদ্য তালিকা প্রস্তুত করো। খাদ্য তালিকা দেখো, বলছে কি খাদ্যের উপাদানের নাম, এই যে কি কম দামের খাদ্যের নাম, এই যে বেশি দামের খাদ্যের নাম। যে তুমি খাদ্য তালিকা প্রস্তুত করবা, কম দামের খাবার কোনগুলো কিনবা এই বক্সে লিখবা, আর বেশি দামের খাবার কোনগুলো কিনবা এগুলো এই ঘরে লিখবা। লেখার পরে একটা খাদ্য তালিকা তৈরি করবা, সে কথাটা বলছে, আর কিছু নিজের মতো লিখে দেবা, ঠিক আছে। উপরের টেবিলটি থেকে তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো ভালো এবং স্বাস্থ্যকর খাবার খেতে হলে যে অনেক দামি খাবার খেতে হয় সে কিন্তু সঠিক নয় বা সত্যি নয়। আমরা সঠিকভাবে পরিকল্পনা করে অনেক কম খরচেই অনেক স্বাস্থ্যকর খাবার খেতে পারি। যে খাবারটা বেশি দামে কিনছি এর মধ্যে সব পুষ্টি আছে না, যে কম টাকার খাবারের ভিতরে কিন্তু মানুষের মধ্যে পুষ্টি পাওয়া যায়। এই জন্য সব কিছু মিলিয়ে আমাদের মিডিয়ালটা যেটা মধ্যমানের ওইটাই কিন্তু ভালো, খেয়াল করতে হবে। আবার দেখো সুষম খাদ্য, সুষম খাদ্য কি, এটা প্রশ্ন আসে জায়গা থেকে। খাদ্য কি এবং খাদ্যের উপাদানসমূহ কি কি আমরা সেটি এর মাঝে জেনে গেছি। প্রয়োজন থেকে কম খেলে যেরকম আমাদের স্বাস্থ্যহানি হয়, ঠিক সেরকম প্রয়োজন থেকে বেশি খেলেও স্বাস্থ্যহানি হয়। দেখো খাবার কিন্তু লিমিট মধ্যে খেতে হবে, বেশি খেলেও ক্ষতি, কম খেলেও ক্ষতি। বেশি খেয়ে স্থূলকার হয়ে যাওয়া উন্নত বিশ্বের মানুষের একটি বড় সমস্যা। বেশি খায় তাই স্থূলকার হয়ে যায়। তাই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সবসময় সুষম খাবার খাওয়া প্রয়োজন। সুষম খাদ্য বলতে কোনো নির্দিষ্ট খাদ্যবস্তুকে বোঝায় না। সুষম খাদ্য বলতে কোনো নির্দিষ্ট খাদ্যবস্তুকে বোঝায় না যে এই যে খাদ্যটা সুষম, এই খাদ্যটা সুষম, এটা সুষম না খাবো না, এরকম না। যে খাদ্যে 7টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহ স্বাভাবিক কার্যক্রমের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি ও আঁশ পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। দেখো এই যে সুষম খাদ্যের সংজ্ঞা জায়গা থেকে তোমরা শিখে নিবা, যে খাদ্যে 7টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহ স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি ও আঁশ পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। দেখো বাংলা বলে সুষম খাদ্য, ইংলিশে বলে কি ব্যালেন্সড ডায়েট, খেয়াল রাখবা। আবার দেখবা আমরা তো বললাম সুষম খাদ্য, কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়েছে ব্যালেন্সড ডায়েট কি, ওই যে ইংলিশে করছে প্রশ্নটা। সুষম খাদ্য আর ব্যালেন্সড ডায়েট এক কথা, মানে ডায়েট কন্ট্রোল করতে বলছে। তাহলে সুষম খাদ্যের সংজ্ঞাটা এখান থেকে তোমার সুন্দর করে মুখস্থ করে নিবা, ঠিক আছে। যেমন একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের প্রতিদিন ওই যে প্রায় 2500, নারীদের বেলায় 2000 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কি যে 2000 থেকে 2500 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন সুস্থ কর্মশীল মানুষের জন্য। এখানে বলা আছে আমার ভাগ করছে পূর্ণবয়স্ক সুস্থ নারী আর পূর্ণবয়স্ক সুস্থ পুরুষ। পুরুষের প্রতিদিন প্রায় 2500 কিলোক্যালোরি, আর নারীদের বেলা লাগবে কি 2000 কিলোক্যালোরি শক্তি। এই শক্তি ক্যালোরি আমরা খাদ্য থেকে পাই, শক্তি বা ক্যালোরি কোথা থেকে পাই, খাদ্য থেকে পাই। সেজন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার এমন ধরনের খাদ্য থাকা দরকার যাতে সে খাদ্যের মধ্যে 7টি উপাদানই সঠিক পরিমাণে থাকে। তাহলে এখানে বলা আছে 7টি উপাদান, মানে আমাদের শরীরের যে পুষ্টিগুলো আছে এই পুষ্টিগুলো 7টা উপাদানে ভাগ করা আছে। যে খাদ্যের ভিতরে এই 7টা উপাদান থাকবে, খাদ্যটা কম দামের হোক আর খাদ্যটা বেশি দামের হোক তাতে কোনো সমস্যা নাই, তাহলে ওই খাদ্যটাকে সুষম খাদ্য বলা হবে। প্রশ্ন আসতে পারে যে সুষম খাদ্যের ভিতরে কয়টি উপাদান
থাকতে মানে কি এরকম বুঝতে পারে যে একটি খাদ্যের ভিতরে কয়টি উপাদান থাকলে খাদ্যটাকে সুষম খাদ্য বলা হবে? 7টি উপাদান থাকলে খাদ্যটাকে সুষম খাদ্য বলা হবে। ঠিক আছে, সুষম খাদ্য তালিকা তৈরির সময় মানুষের বয়স, লিঙ্গভেদ কি রকম কাজ করে, অর্থাৎ অধিক পরিশ্রমী, মাঝারি পরিশ্রমী নাকি স্বল্প পরিশ্রমী ইত্যাদি বিবেচনা করা দরকার। ঠিক আছে, মানুষ অধিক পরিশ্রমী তার জন্য খাবার লাগবে এরকম, আর মাঝারি পরিশ্রমী তার জন্য খাবার লাগবে অন্যরকম, আর স্বল্প পরিশ্রমী তার জন্য খাবার লাগবে আরো কম, নিয়ে এরকমই বুঝেছে। সবাই এক পরিশ্রমী মানুষ যেরকম খাবার খাবে, যে স্বল্প পরিশ্রম করে সে একইভাবে খাবার খেতে পারবে না, তার লাগবে না, কারণ বেশি খেলে তার ক্ষতি হবে। শিশু ও বিদ্যুতের তালিকায় শিশু ও বিদ্যুতের তালিকায় সহজপাচ্য এবং পরিবর্তিত খাদ্যের উপাদান থাকতে হবে। শিশুদের খাদ্য তালিকা কি করতে হবে? সহজপাচ্য মানে যেগুলো সহজে পাওয়া যায়, এবং চর্বি বর্জিত মানে কি খাদ্যের চর্বি থাকতে পারবে না, চর্বি বর্জিত মানে চর্বি বাদযুক্ত খাবার খেতে হবে। কারোর জন্য এই শিশুদের বেলায় অথবা বয়স্ক ব্যক্তিদের বেলায় সেটা বলছে, তাদেরকে চর্বি জাতীয় খাবার কি এড়ায় চলতে হবে। বাড়ন্ত শিশুদের ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাদ্য এবং হাড় ও দাঁতের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম, ফসফরাস সমৃদ্ধ খাদ্য খেতে হবে। খেয়াল করো কিন্তু যারা শিশু বয়সে আছে মানে বয়স উড়ন্ত অবস্থায় আছে তাদের জন্য প্রোটিন জাতীয় খাদ্য এবং হাড় ও দাঁতের বৃদ্ধির জন্য কি দরকার? ক্যালসিয়াম এবং ফসফরাস। প্রশ্ন আছে, শিশুদের হাড় ও দাঁতের বৃদ্ধির জন্য কোন খাবার খাওয়াতে হবে? ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে, খেয়াল রাখবা। ঠিক আছে, হাড় ও দাঁত বৃদ্ধির জন্য বা মজবুতের জন্য কোন খাবার খেতে হবে? ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ খাবার। ঠিক আছে, কয়েকবার বলে দিলাম প্রশ্নটা। গর্ভবতী নারীদের খাদ্য তালিকায় রক্ত উৎপাদনের জন্য এবং গর্ভের শিশুর বৃদ্ধির জন্য বাড়তি প্রোটিন, ক্যালসিয়াম এবং বা ও আয়রন থাকা খুবই প্রয়োজন। তাহলে যারা গর্ভবতী নারী আছে তাদের জন্য কি রক্ত উৎপাদনের জন্য যেগুলো খেলে রক্ত বাড়ে ওই সমস্ত খাবারগুলো বেশি বেশি খেতে হবে, এবং গর্ভের শিশুর বৃদ্ধির জন্য বাড়তি খেতে হবে কি প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার। ঠিক আছে, খেয়াল রাখবা যে একজন গর্ভবতী নারীদেরকে কি কি বাড়তি খাবার খেতে হবে বা কি কি বাড়তি খাওয়াতে হবে। লাগবে কি প্রোটিন, লাগবে কি আয়োডিন, লাগবে কি ক্যালসিয়াম। ঠিক আছে, খেয়াল রাখবে কিন্তু এগুলো বুঝে পড়তে হবে। এই প্রশ্ন আসবে, কোন নির্দিষ্ট সুষম খাদ্য প্রকৃতিতে পাওয়া যায় না? কোন নির্দিষ্ট সুষম খাদ্য প্রকৃতিতে পাওয়া যায় না, এগুলো কিন্তু কি সুষম খাদ্য তৈরি করে নিতে হয়। ওই যে বলছিলাম কম টাকার খাবার আর বেশি টাকার খাবার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা খাবার মিলেই 7টা খাবার মিলেই আর 7টা আইটেম মিলে একটা সুষম খাদ্য তৈরি হয়, আর 7টা ভিটামিন মিলে একটা সুষম খাদ্য তৈরি হয়। এই জন্য বলছে যে সুষম খাদ্য তৈরি এমনি প্রকৃতিতে পাওয়া যায় না, তৈরি করে নিতে হয়। সুষম খাদ্য যেভাবে প্রস্তুত করা হয় দেখো, এই যে শর্করা, ভাত, রুটি, চিনি বা গুঁড়োর মধ্যে পাওয়া যায় শর্করা, প্রোটিন আছে কিন্তু মাছ, মাংস, ডিমের প্রোটিন আছে, স্নেহ পদার্থ আছে কোথায়? মাখন, তেল, ঘিতে আছে কি স্নেহ পদার্থ। ভিটামিন আছে কোথায়? দুধ, ডিম, ফলমূল, মাছ, মাংস আছে কি ভিটামিন। শরীর লেমন আছে কিতে? দুধ, ডিম, শাকসবজিতে শরীর লেমন আছে। এই সবগুলো মিলে আছে কি সুষম খাদ্য। ঠিক আছে, সুষম খাদ্যে পিরামিড। যে কোনো সুষম খাদ্য তালিকায় শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে খেয়াল করেন একটা প্রশ্ন আছে কিন্তু, এই যে আমরা বলি স্নেহ, আবার বলি চর্বি, এই স্নেহ আর চর্বি কিন্তু এক জিনিস। ঠিক আছে, এই স্নেহ বা চর্বি বলতে মানে কি, তাহলে বোঝা গেল কি যেটাকে আমরা স্নেহ বলি এটাই কিন্তু আবার চর্বি জাতীয় খাবার। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। একজন কিশোর বা কিশোরী কিংবা প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা নারী খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় যে তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। একজন পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা নারীর বেলায় দেখা যাবে কি খাদ্য তালিকায় কোন খাদ্যের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? শর্করা। খেয়াল রাখবা, একজন পূর্ণবয়স্ক নারী অথবা পুরুষের খাদ্য তালিকায় কোন খাদ্যের পরিমাণ সবচেয়ে বেশি রাখতে হবে? শর্করা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোই কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে। আমার তো বুঝে এগুলো রিডিং পড়লে মনে করি না, পড়তে চাই না, আসলে এগুলোই প্রশ্ন, এগুলোই থেকে পরীক্ষা আসবে। যেভাবে বলি ভালোভাবে পড়ো, কিন্তু কোনো মুখস্থ পড়া বই থেকে অনুসরণ পরীক্ষা আসবে না। শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে
পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ। দেখো এই যে খাদ্য পিরামিড তৈরি করছে, এই শর্করা সবচেয়ে নিচে, দেখো এই যে শর্করা গ্রুপ, এগুলোর ভিতরে কি শর্করা আছে, এই যে এই খাদ্যগুলোর ভিতরে কি শর্করা আছে, এই জন্য কি নিচে সবচেয়ে বেশি পরিমাণ, এই যে মানে কি এখানে সবচেয়ে বেশি পরিমাণের একটা খাদ্য পিরামিড তৈরি করছে, মানে আমাদের মানুষের জন্য সবচেয়ে বেশি পরিমাণের প্রয়োজন কি এই শর্করা। আবার দেখো, আবার দ্বিতীয় পর্যায়ে আছে কি এই ভিটামিন ও খনিজ গ্রুপ বা খনিজ লবণ যেটাকে বলো। দেখো আবার 3 নম্বর পর্যায়ে আছে কি আমিষ গ্রুপ, এই 3 নম্বর পর্যায়ে আছে কি আমিষ গ্রুপ। আবার 4 নম্বর পর্যায়ে আছে কি স্নেহ বা ফ্যাটি গ্রুপ, যেটাকে আমরা চর্বি বলি। দেখছো, দেখো তাহলে সবচেয়ে বেশি আমাদের এরকম খাদ্য পিরামিড তৈরি করতে গেলে সবচেয়ে বেশি লাগবে কি শর্করা, দ্বিতীয় লাগবে কি ভিটামিন ও খনিজ, তৃতীয় লাগবে কি আমিষ, সবার শেষে লাগবে কি স্নেহ বা ফ্যাটি গ্রুপ বা চর্বি। ঠিক আছে, দেখো এই যে এটা দিয়ে সৃজনশীল প্রশ্ন বানাইবো, এটা দিয়ে সৃজনশীল প্রশ্ন অবশ্যই বানাবে। তোমরা এখান থেকে চিন্তা করে বুঝে নাও প্রশ্ন আসবে ক নাম্বারে, প্রশ্ন এটা থেকে দিবে যে মানুষের তালিকায় কোন খাবারটা আগে রাখতে হয় শর্করা, কোন খাবার দ্বিতীয় তালিকায় রাখতে হয় ভিটামিন ও খনিজ লবণ, কোন খাবারটা তৃতীয় তালিকায় রাখতে হয় আমিষ, কোন খাবারটা সর্বশেষ গ্রুপে রাখতে হয় স্নেহ বা ফ্যাটি অ্যাসিড, যেটাকে আমরা চর্বি বলে থাকি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকু থাকুক। তোমরা সুন্দর করে যে আলোচনা করছি সুন্দর করে ভালোভাবে প্র্যাকটিস করো। এগুলো কিন্তু বিজ্ঞান কঠিন পড়া, বুঝে পড়তে হবে, শুধু আলোচনা করলেই হবে না। তাহলে আজকে আলোচনা এতটুকু থাকুক, সবাই ভালো থাকো। আর আমাদের ম্যাথ এডুকেশন এডুকেশনের সাথে থেকে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে দেখে নাও। সবাই ভালো থাকো, আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।